বাংলাদেশের সমকালীন সাহিত্য ভবনে সেলিনা হোসেন একটি বিশেষ আসন অলংকৃত করে আছেন। কথাসাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত হলেও প্রবন্ধ ও শিশু সাহিত্যে প্রতিভার বৈচিত্র্য দেখিয়েছেন। সেলিনা হোসেনের প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস দক্ষিণ বাংলার প্রতিকূল প্রকৃতি ও তৎসংলগ্ন মানুষের জীবনচিত্র অত্যন্ত সুনিপুণভাবে উপস্থাপন করেছেন। আগুনমুখী নদীতীরের রাঙাবালি চরের করমালি যেন দুর্যোগ বিপর্যস্ত এলাকার মানুষের প্রতিচ্ছবি। পোকামাকড়ের ঘরবসতি উপন্যাসে পোকামাকড়ের মতো দুর্বিষহ জীবন থেকে মানুষের মুক্তির স্বপ্ন দেখত যে লোকটি, তার জায়গায় লেখক নিজেই যেন তার মনের অজান্তে প্রতিস্থাপিত হয়ে আছেন। সংগ্রামী মানুষের জীবনচরিত্র শুধু তার লেখার উপজীব্য বিষয় হয়ে আসেনি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশ বিভাগ, অসাম্প্রদায়িক জীবন চেতনা তার লেখালেখিতে অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। বাঙালি জাতিসত্তার পরিচয় তুলে ধরার জন্য চর্যাপদের আমলের বাঙালি শোষণপীড়িত আত্মার ক্রন্দন ও বিদ্রোহ ফুটিয়ে তুলেছেন। জলোচ্ছ্বাস, হাঙ্গর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যের শেষ, যাপিত জীবন, নীল ময়ূরের যৌবন, পোকামাকড়ের ঘরবসতি, কাঁটাতারের প্রজাপতি উল্লেখ করার মতো আরও বহু সৃষ্টি রয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদকসহ দেশ বিদেশের বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি, শিল্পের বিচিত্র বিষয় নিয়ে আমরা কথা বলবো। শিল্পের নানা প্রসঙ্গের নানা আঙ্গিকের মানুষ আমাদের এই অনুষ্ঠানে আসবে এবং তাদের জীবনের যে আধার এবং আধেয়, তাদের যে বিচিত্র চিন্তা এবং চিত্রকল্প, ভাবনা এবং দুর্ভাবনা, কিংবা শিল্পের যে বিচিত্র বিষয় প্রকরণ আছে পৃথিবী জুড়ে, সেই সব নিয়ে আমরা কথা বলবো এই অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে আছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন এবং এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। শাহজাহান আহমেদ বিকাশ একটি অসাধারণ কাজ করবেন আমাদের সঙ্গে। আমি যখন সেলিনা আপার সঙ্গে তার আদ্যপান্ত, তার শিল্পের নারী নক্ষত্র এবং বিচিত্র ভুবন সম্পর্কে জানতে চাইব, বিকাশ তখন এই ফাঁকে ফাঁকে সেলিনা আপার ছবি আঁকবেন, পোর্ট্রেট করবেন এবং পোর্ট্রেটের ভিতর দিয়ে বিচিত্র একটি চিন্তারও বিকাশ ঘটবে। আমরা আশা করি এটি একটি নতুন এরিনা তৈরি হবে আমাদের এই অনুষ্ঠানের জন্য। আপা, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনাকে যদি আমি ডক্টর সেলিনা হোসেন বলি, এটা কেমন হবে? হয়তো আমাদের দর্শকরা অনেকটা বুঝতে পারবে না, কিন্তু আপনি তো বিশ্বভারতী থেকে 2010 সালে ডক্টরেট পেয়েছিলেন, ডিলিট উপাধি পেয়েছিলেন শিল্প সাহিত্যের অবদানের জন্য। সেই দিনটি আপনার যে বিশ্বভারতী দিয়েছিল, আপনার কেমন লেগেছিল বা কী অনুভব করেছিলেন? আমি একটি সম্মানের জায়গা থেকে জিনিসটা দেখেছি এবং আমার মনে হয়েছিল এটা একজন লেখকের জন্য একটা গভীর এবং মর্যাদার জায়গা তৈরি হলো। তবে তার জন্য আমি এমন চাই না যে নামের পাশে ডক্টর লাগাক, কারণ আমি নামের পাশে কথা সাহিত্যিক বলতেই বেশি পছন্দ করি। আপনার ছোট গল্প দিয়ে শুরু করি। আপনি বাংলা সাহিত্যে পৃথিবীর নানা দেশের লেখকদের নিয়ে, নেতাদের নিয়ে, রাজনৈতিক চরিত্রদের নিয়ে গল্প লিখেছেন, কবি সাহিত্যিকদের নিয়ে গল্প লিখেছেন। একটা খুব আকর্ষণীয় চরিত্র পৃথিবীর সাহিত্যে, সেটি হচ্ছে পাবলো নেরুদা, চিলির কবি। তাকে নিয়ে আপনি একটি গল্প লিখেছেন। এই গল্পটা আপনি কেন লিখলেন বা কীভাবে লিখতে আপনি উদ্বুদ্ধ হলেন? আমি এটা লিখতে উদ্বুদ্ধ হলাম যখন আমি পাবলো নেরুদা যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই ভাষণটা পড়েছি। তখন আমার মনে হয়েছিল একজন লেখক কত বিচিত্র অনুভবে তার এই ভাষণটি দিয়েছেন এবং কিভাবে তিনি একটি পাহাড় অতিক্রম করে অন্য দেশে চলে যাচ্ছেন এবং তার রাজনৈতিক জীবন, তার শিল্প সাহিত্যের জীবন, তার শৈশব কৈশোর, এই সব কিছু যখন আমি পড়ি মনে হয়েছিল এটি একটি গল্পের উপাদান। আমি আমার পরবর্তী প্রজন্মকে, যারা হয়তো খুব বড় আকারে তার রাজনৈতিক চিন্তার দিক থেকে বড় জায়গা থেকে তাকে দেখতে পারছে না বা পারবে না, তাদের জন্য একটি গল্পের মাধ্যমে সেই মানুষটিকে তুলে ধরা, যে মানুষ আমাদের শিল্প সাহিত্যের জগতে বিশ্বের একজন সেরা মানুষ। চে গুয়েভারা পৃথিবীর বিখ্যাত একজন মানুষ, লড়াই করেছেন কিউবার মানুষের জন্য ফিদেল কাস্ট্রোর সঙ্গে থেকে। আপনি তাকে নিয়ে একটি গল্প লিখেছেন। চে গুয়েভারা আকর্ষণ করেছে
তার বিপ্লবী চিন্তার জন্য। এই বিপ্লবী চিন্তা থেকে আমি মনে করেছি তিনি যে সমাজতান্ত্রিক ধারাটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি ল্যাটিন আমেরিকার প্রতিটি দেশে একটি মোটর সাইকেলে করে ঘুরেছিলেন। এই যে একজন মানুষ বিপ্লবের চিন্তায় তার দর্শনের জায়গা থেকে নিজেকে তৈরি করতে চান, সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান একটি আদর্শ চিন্তাকে, গণমানুষের চেতনাকে, মানুষের সমান্তরাল জীবনযাপনকে, সব কিছু মিলিয়েই যে একজন বড় মানুষের ধারণা। আমার মনে হয়েছিল যে নিরন্ন মানুষের গল্প আমি লিখি, এই মানুষের ভেতর সেই নিরন্ন মানুষগুলো অনবরত কাজ করছে তার বুকের ভিতর, চেতনার ভিতর, তাকে একটু সাহিত্যে উঠিয়ে আনা দরকার। আপনি ম্যান্ডেলাকে নিয়ে বোধহয় একটা গল্প নেলসন লিখেছেন। ম্যান্ডেলাকে, কারণ উনি আমাদের 25তম স্বাধীনতা দিবসে ঢাকায় এসেছিলেন। তো তার জীবনের পটভূমি সহ, ঢাকায় তার অবস্থান সহ নেলসন ম্যান্ডেলাকে নিয়ে গল্পটা লিখেছি আমি। এই যে বিচিত্র মানুষকে নিয়ে আপনি গল্প লিখছেন, একজন গল্পকার তো মানুষেরই গল্প লেখে শেষ পর্যন্ত, কিন্তু একটু সমাজের আলাদা, পৃথিবীর পরিচিত মানুষদের নিয়ে লেখা এবং সাধারণ মানুষদের নিয়ে লেখা, এর মধ্যে কোনো পার্থক্য অনুভব করেন কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য অনুভব করি, কারণ ওই মানুষগুলোকে আমাদের দেশের এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা হয়তো খুব কাছ থেকে তার জীবনীটি পড়েনি, বা তিনি যে 27 বছর নেলসন ম্যান্ডেলা বলছি যে রবেন দ্বীপে কাটালেন, অনেক কিছুই জানে না। এই পটভূমিটা যখন একটি গল্পের একটা কাহিনীর মধ্য দিয়ে তুলে আনবো, তখন তরুণ প্রজন্মের মনে হতে পারে যে এই আলাদা পার্সপেক্টিভটা এখন বাংলা সাহিত্যের একটা কিছু উপাদান, যে উপাদান বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে আছে এবং লেখকরা সেটা কাজে লাগাতে পারেন। একটু প্রেমের গল্প, আমরা যে অর্থে প্রেমের গল্প বলি বা প্রেমের উপন্যাসও বলি, এই জাতীয় আখ্যান কম নেই বললেই চলে। এই বিষয়ে আপনার সঙ্গে আরেকটু পরেই আমরা কথা বলবো, ফাঁকা একটু বিরতি নিয়ে আসি। শুধু দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি, থাকুন আমাদের সঙ্গে, শিল্প বাড়ির সঙ্গে। শুধু দর্শক, বিরতির পর ফিরে এলাম দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠানে। কথা বলছিলাম সেলিনা আপার সঙ্গে তার প্রেমের গল্প বা প্রেমের উপন্যাস নেই এই প্রসঙ্গে। আপু, আপনার উত্তরটা জানতে চাই। আমি সরাসরি প্রেমকে নিয়ে ওই পটভূমিতে গল্প বা উপন্যাস করিনি, কারণ আমি প্রেমকে জীবনের অন্য সমস্ত ঘটনা থেকে আলাদা করে দেখতে চাইনি। একজন মানুষের জীবনে প্রেম থাকবে, একই সঙ্গে তার অন্য আনুষঙ্গিক বিষয় থাকবে, সেটা তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণও হতে পারে, সেটা তার জাগতিক জীবনের নানা কর্মক্ষেত্রের জায়গা হতে পারে। একজন কৃষক যিনি একটি প্রেমের গল্প তৈরি করার মতো হতে পারেন, আবার তিনি যখন খেতে যাবেন শস্য উৎপাদনের জায়গাটাও তার সেই গল্পের বিবরণ হতে পারে, বা পোকায় তার শস্যটা ধ্বংস করছে সেটা হচ্ছে, কিংবা দালালের মাধ্যমে তিনি কিভাবে বঞ্চিত হচ্ছেন তার শস্যের ন্যায্য দাম পাওয়া থেকে, সেটা আসতে পারে। এইভাবে জীবনের পটভূমিটাকে আমি সামগ্রিক অর্থে ধরতে চেয়েছি, বিচ্ছিন্নভাবে না। প্রেমও দেখিয়েছি, যেটাকে আপনি সরাসরি বলছেন যে সরাসরি শুধু প্রেমকে নিয়ে কোনো গল্প আসলেই নেই, কারণ ওইভাবে আমি প্রেমকে দেখতে চাইনি, জীবনের থেকে আলাদা করে। চমৎকার বলেছেন। তা এখানে আরেকটি প্রশ্ন করতে রাখতে চাই আপনার, প্রেম শুধু জীবনের বাইরে নয়, জীবনের মধ্যেই তো একটি প্রেম, নারী পুরুষের সম্পর্ক, ছেলে মেয়েদের সম্পর্ক, বিবাহ, এই সব কিছু মিলিয়ে প্রেমটাকে কি একেবারেই আপনি উজ্জ্বল রাখবেন? একটা গল্পকে আমরা পাবো না সেলিনা হোসেনের কাছ থেকে প্রেমের গল্প? প্রেমের গল্প বলতে ঠিক ওইভাবে এখন আর করার বয়স আমার নেই। যেই আবেগটা নিয়ে তরুণ বয়সে করার কথা ছিল, তার আরেকটু পরে করার কথা ছিল, তখনই যখন করিনি, এখন আর করার মতো সময় আমার নেই। এখন আমরা অন্য সেলিনা হোসেনের অন্য গল্পের ভিতরে আমরা প্রবেশ করব। আবার এই ফাঁকে এতক্ষণ একটু দেখি আমাদের শিল্পী আপনাকে কিভাবে কতটুকু আঁকলেন। বিকাশ ভাই, কতটুকু আঁকলেন আপনি সেলিনা আপাকে? আসলে চেষ্টা করছি, কারণ সেলিনা আপা এত বড় মাপের একজন মানুষ, এত বড় মনের একজন মানুষ, এত শিল্পিত একজন মানুষ, তাকে আসলে কতটুকু আঁকা সম্ভব আমি চেষ্টা করছি আমার সীমিত সাধ্য দিয়ে হয়তো কিছুটা তাকে তুলে আনার। না, আমি যেটুকু দেখতে পেলাম তা খারাপ না, আপনি তো চমৎকার রেখেছেন এ পর্যন্ত। কতটা হয়েছে আপনার, যতটা আঁকবেন কত পার্সেন্ট? আসলে এটা বলা যাচ্ছে না, আমি চেষ্টা করছি যতটুকু হয়তো আনা সম্ভব। শুধু দর্শক, আপনারা দেখতে থাকুন বিকাশ ভাইয়ের ছবি আঁকা সেলিনা আপাকে নিয়ে। সেলিনা আপার আমার তো মনে হয় পোর্ট্রেটটা খুবই সুন্দর হচ্ছে। অনুভব, এই গল্পের যে ক্যারেক্টারটা হচ্ছে, প্রধান ক্যারেক্টার হচ্ছে একজন মসজিদের ইমাম, তার মেয়ে হচ্ছে তানিয়া। এই মেয়েটি আধুনিক, আবার সে মেয়েটি নামাজও পড়ে, বোরকাও পরে, আবার পিৎজা খেতেও যায় বন্ধুদের সঙ্গে, সে একটু প্রেমও করে।
এবং এই প্রেমটা যখন তার বাবা মাওলানা যে মসজিদে জেনে যায়, সে এগ্রি করে যে ঠিক আছে আমার মেয়েটা যে প্রেম করছে তার সঙ্গে আমি বিয়ে দিই। আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ধর্মীয় যে মানুষগুলি, তার বাইরে গিয়ে আমার ধারণা আপনার এই গল্পটির নাম অনুভব, ক্যারেক্টারের নাম তানিয়া। আপনার কি মনে পড়ে এটা কি এরকম কি হওয়া সম্ভব? অবশ্যই মনে পড়ে, হওয়া সম্ভব। এবং আমার গল্প উপন্যাসের বেশিরভাগই চরিত্র তো আমার চারপাশের মানুষ। আমি সেই আধুনিক মানুষটার চিন্তাটা দেখেছি, যেটা ধর্ম তার কাছে একটি বড় জায়গা, যে জায়গাটা থেকে তিনি ধারণ করেছেন নিজের ভেতরে, কিন্তু তার সেটাকে প্রয়োগ করেনি অন্যখানে, যে ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি দিয়ে আরেকজনের ধর্মীয় আঘাতকে নষ্ট করা, তার জীবনকে নষ্ট করা, একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া। সেটা তার সন্তান হতে পারে, সেটা তার চারপাশের যে কোনো মানুষই হতে পারে। এই আধুনিক চিন্তার মানুষটি, যিনি ধর্মকে নিজের মতো করে পালন করছেন, ধর্মীয় অনুশাসনে পালন করছেন, কিন্তু তার সন্তানের জীবনকে তার স্বীকৃতি দিচ্ছেন যে জীবনটা সে মেয়েটি নিজের মতো করে যাপন করবে। এইরকম পিতা আমাদের সমাজ ব্যবস্থা কি সত্যি আছে? আপনার কি মনে হয়? আমি আমার পিতাকেই দেখেছি। আমার পিতা একজন সরকারি অফিসার ছিলেন। তিনি খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন। নিয়মিত নামাজ, রোজা, কোরআন শরীফ পড়া, যা কিছু করার তিনি সেগুলো করতেন। কিন্তু তার ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের বেলায়ও তিনি কখনো দুই রকম দৃষ্টিভঙ্গি দেখাননি, এবং তাদের শিক্ষার ব্যাপারেও কখনো কোনো হেরফের করেননি, যে ছেলেদের পড়াবো, মেয়েদের ঘরে রাখবো, বিয়ে দিয়ে দিব না। আমার আব্বাই এই চরিত্রটার ভিতর উঠে এসেছেন, যিনি ধর্মকে নিজের মতো করে পালন করেছেন, আবার চারপাশের জগৎকেও বোঝার চেষ্টা করেছেন। আপনি আদিবাসীদের প্রতি আপনার একটা দরদ আছে, টান আছে। আপনি আদিবাসীদের নিয়ে একটা উপন্যাসও লিখেছেন, এটা একটা অভিনব উপন্যাস, একটি উপন্যাসের সন্ধানে। এই যে রিসিলকে আপনি কিভাবে, কোথায় পেলেন, বা এর আখ্যানটা আপনি কিভাবে খুঁজে পেলেন? রিসিল তো গারো পাহাড়ের একজন নেতা ছিলেন, আদিবাসী নেতা ছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল। কাজে এটা পত্রপত্রিকার একটা বিষয় ছিল। আর আমি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, ঢাকা শহরে অনেক আছেন গারো অধিবাসী, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, চাকমাদের সঙ্গে যোগাযোগ আছে, রাখাইনদের সঙ্গে আমার যোগাযোগ আছে, যারা পটুয়াখালীর বরগুনার বিভিন্ন এলাকায় থাকেন। তো এই যোগাযোগের সূত্রগুলোকে আমি যখন যেখানে যাই আমি নিজের মতো করে চয়ন করতে থাকি, কারণ আমি জানি না আমি কখন একটি উপাদান পাবো এবং সেই উপাদানকে একটি শিল্পের রূপ দিব। এই জায়গাগুলো আমি অনবরত খুঁজি এবং চেষ্টা করি ধরি। তবে রিসিলের ব্যাপারটা কিন্তু আমি যেভাবে শেষ করেছি, হ্যাঁ, এক ধরনের সত্য ঘটনার শেষ। আমি চিৎকার করে বলেছি যে পুরো অঙ্গের মানুষটিকে আমরা ফেরত চাই, যাকে আমরা দাহ করব বা সৎকার করব। আপনি একটা গল্প আছে, গল্পটা মুক্তিযুদ্ধ পরবর্তী গল্প। গল্পটার নাম হচ্ছে মুস্তফা মরেছে তাই। মুস্তফা হচ্ছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা হচ্ছে তার বন্ধু বোরহানের সঙ্গে তার চমৎকার সম্পর্ক, দিনরাত একসঙ্গে থাকে, ঝগড়া করে। কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, মুস্তফা মুক্তিযুদ্ধে চলে যায়। এবং যখন মুক্তিযুদ্ধে চলে সে আবার কবিতাও লেখে, একটা সাংবাদিকতাও ছিল, সংঘর্ষে জড়িত ছিল। কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর বোরহান আবিষ্কার করে তার বন্ধু যে মোস্তফা মরে যাওয়ার পর সবাই ওর কাছে জানতে আসে যে মোস্তফা কেমন ছিল, সে কে ছিল, তার উপর বইটই হয়। তখন মোস্তফা বুঝতে পারে, বোরহান বুঝতে পারে যে মরেছে বলেই কি সম্মানটা দেওয়া হচ্ছে, বেঁচে থাকলে কি বোরহান এই সম্মানটা পেত। একটা অদ্ভুত চিন্তা করেছেন আপনি গল্পটা কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। কারণ বোরহান এবং মোস্তফার যে গল্পটি, এটা তো আমাদের বাস্তবতা, এই রিয়ালিটি থেকে আমরা উঠাই। আমরা অনেক সময় মানুষকে প্রকৃত মূল্যায়ন করি না। সেই মূল্যায়ন করি তখন যখন তিনি কোনো একটা ভালো কাজের জন্য নিজের জীবনটাকে দেন, তখন সেটা মূল্যায়ন করি। আর মুক্তিযোদ্ধা মুস্তফা, এটা তো সেই সময়ের বাস্তবতা, যুদ্ধের, আমাদের ৭১-এর বাস্তবতা, যেটা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এইখানে এসে মোস্তফা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটি বোরহান নিতে পারেনি। দেশের জন্য শহীদ হওয়ার এই সিদ্ধান্তটি নিয়ে সে যখন মানুষের চোখে একটি শহীদ ক্যারেক্টার হিসেবে উঠে আসে, তখন বোরহানের রিয়েলাইজেশন হয়। তো আমরা তো এইভাবেই আমাদের বাস্তবতাকে দেখতে পারি, মুক্তিযুদ্ধের পটভূমিকে মাঝখানে রেখে। আপনার একটি ২১শে ফেব্রুয়ারি একটি গল্প আছে, মীর আজিমের দুর্দিন। এই মানুষটি ১৯৫২ সালের মিছিল অংশ নিয়েছিল, কিন্তু এখন বয়স হয়েছে, নাতি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। কিন্তু এই স্লোগানটা রাষ্ট্রভাষা বাংলা চাই তিনি দিতে চান, কিন্তু দিতে পারেন না, পারিপার্শ্বিকতা এরকম। কিন্তু তিনি এক প্রভাত ফেরিতে শহীদ মিনারে আসেন মানুষের সঙ্গে মিছিল করে করে, এবং তিনি আবার বলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। একটা অভিনব গল্প। যে একবার ৫২ সালের মিছিলে অংশ নিয়েছিল, সে প্রতিদিন কিন্তু আসলে মনে মনে অংশ নেয়। এইটা আপনি কিভাবে অনুভব করলেন? এইটা আসলে
গল্পের জন্য তৈরি করা এবং কাউকে দেখে করেছি তা নয়। আমার মনে হয়েছে যারা 52 ভাষা আন্দোলনে ছিলেন দীর্ঘ সময় ধরে তাদের বুকের ভিতর থেকে তো সেটা সরেনি। আজকে 65 বছরের বেশি সময় ধরে অমর একুশের গানটি আমরা গেয়েই যাচ্ছি, কোনো নতুন গান এসে ওটাকে রিপ্লেস করেনি। এই যে আমাদের ভেতরে এই যে চেতনাগত দিকটি, এই দিকটি থেকে আমি এই গল্পটি চিন্তা করেছি। সেলিনা আপা, আণবিক আধার উপন্যাসের নায়িকা হচ্ছে প্রশান্তি। প্রশান্তির স্বামী আরেকটি নারীর প্রতি আকৃষ্ট হয়। প্রশান্তি প্রতিশোধ হিসাবে, এক ধরনের প্রতিশোধ হিসাবে আরেকটা পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এটা কি অপরাধবোধ তৈরি করে না আমাদের সমাজ ব্যবস্থায়? সুধীবৃন্দ, এই প্রশ্নের উত্তর নেব কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা একটু বিরতিতে যাচ্ছি। থাকুন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান। সুধীবৃন্দ, আপনারা দেখছেন দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান। কথা বলছিলাম আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেনের সঙ্গে। আমাদের একটা প্রশ্ন ছিল আপা, আণবিক আধার উপন্যাস নিয়ে উত্তরটা জানতে চাই। আপনি যে প্রশ্নটি করেছেন তার আগে আমি একটি জায়গা বলি যে ওই পরিবারে একটি অটিস্টিক শিশু আছে, একটি ছেলে। স্বামীটি সবসময় দোষারোপ করে স্ত্রীকে যে তোমার কারণে এই ছেলেটি অটিস্টিক হয়েছে। এই দোষারোপের জায়গাটিও কিন্তু একটি বড় ধরনের অন্যায়, অপরাধ। অবশ্যই, কারণ সে এভাবে একটি নারীকে দোষারোপ করতে পারে না। দ্বিতীয়ত, আমি কিন্তু অপরাধের জায়গা থেকে আরেকটি অপরাধ সংগঠিত করার কথা বলছি না। আমি বলছি যে ব্যক্তি প্রশান্তি কিভাবে নিজের জগৎটাকে মোচড় দিয়ে ফিরিয়ে নিতে চাচ্ছে, যেখানে সে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনার জায়গাটাকে ঘুরিয়ে নিতে চাচ্ছে। সে বিদেশে একটি জায়গায় যায়, সেখানে একজন শিল্পীর সঙ্গে তার পরিচয় হয়। সেই জায়গাটি হলো বালিদ্বীপ। বালিদ্বীপে গিয়ে একজন শিল্পী রাস্তায় বসে ছবি আঁকছিল। সেই ছবির জায়গাটা থেকে তার ভালো লাগার জায়গাটা জন্মায়। এই যে শিল্পের আরেকটি জায়গা থেকে এবং জীবনের নির্মাণ থেকে জিনিসটা দেখানো। আমি কিন্তু ওই বাস্তবতা থেকে যে স্বামী পরকীয়া করছে তার থেকে সেই জায়গাটা করছে তা নয়, এটা হচ্ছে একটা বোধ তৈরি হয়, নতুন আরেকটি বোধের জায়গায় যাওয়া। তার ভালো লাগার জায়গা থেকে সে একজন মানুষকে পছন্দ করছে, সেখানে কোনো অন্যায় করেনি। এমনকি সে ঢাকা পর্যন্ত আসেনি, আমি সেই পর্যন্ত তাকে দেখাইনি, বাড়িতেও তার প্রবেশ নেই, তো ওইখানেই রেখে এসেছি। তো একটি মানুষের, একটি ব্যক্তি যে অনবরত বঞ্চনার শিকার হচ্ছে, তার ভালো লাগার জায়গায় যদি আরেকজন পুরুষ এসে দাঁড়ায়, সেটাকে সে তার বাধা দেবে কেন? সে ভালো লাগার জায়গাটা সে পূর্ণই করবে, পূর্ণতার সঙ্গে গ্রহণ করবে। আমি সেইটাই দেখি। জীবনের যে বিচিত্র রূপ, সেই রূপ তো সে নিতেই পারে। আর সে তার অটিস্টিক ছেলেটাকে কি অসাধারণভাবে পরিচর্যা করছে। যখন আমি অটিজম শব্দ কি জানতাম না, তখন আমি এই ধরনের একটি চরিত্র সৃষ্টি করেছি এই উপন্যাসে। এবং সেই সন্তানটির প্রতি ওর ভালোবাসার কোনো পরিসীমা ছিল না। সে জায়গায় সে নিজের স্যাক্রিফাইসকে অনেক বেশি বড় করে ফেলেছিল। সুনীতি, চন্দ্রবানু, নাসিরন এরা মিলিত হয় এবং এদের সুনীতি ধর্ষিত হয়, ওর একটি বাচ্চা হয় এবং এই বাচ্চাটা নিয়ে এরা টুঙ্গিপাড়ায় যেতে চায়, জাতির জনকে সময় দিতে একটা স্বপ্ন দেখে। এইটা কি এই জাতীয় মানুষের পক্ষে এটা কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? সুনীতিকে যেভাবে আমি প্রতিবাদী ক্যারেক্টার দেখিয়েছি, সুনীতি যে একটা ধর্ষণের শিকার হয়, তারপরে তার পরিস্থিতি, সেই ছেলেটির সঙ্গে তার যাবতীয় কাজ, সমাজ তাকে কীভাবে নিম্নভাবে নিগৃহীত করেছে। ওইখানে যে মাওলানা ছিল, রফিকুল মাওলানা, নিগৃহীত করেছে, ফতোয়া দেওয়া হচ্ছে। এইসবের বিপরীতে আমি একটি স্বপ্নের জায়গায় তার স্বপ্নটাকে নিয়ে যেতে চেয়েছি যে এই সমাজটা থাকবে না, এই স্বপ্নের জায়গাটি আবার বিনির্মাণ হবে। এই বিনির্মাণ হবে কোথা থেকে? সেই টুঙ্গিপাড়ার সেই সমাধিস্থানের সেই মহান মানুষের কাছ থেকে, যার চিন্তা এবং আদর্শ এখনকার সময়ের মানুষরা গ্রহণ করবে এবং মানুষ হিসাবে তাদের মর্যাদা দিবে। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম সেলিনা আপার সঙ্গে তার গল্প উপন্যাস নিয়ে। এই ফাঁকে আমরা আবার একটু শাহজাহান ভাইয়ের কাছে যাই, বিকাশ ভাইয়ের কাছে যাই, যিনি ছবি আঁকছিলেন সেলিনা আপার। দেখি তো বিকাশ ভাই কতটা আঁকলেন? আমরা কি কতটা আসলে বলা খুবই কঠিন, তারপরেও চেষ্টা করছি। একটা কথা বলা দরকার যে আমি প্রতিকৃতি বলতে যেটা বুঝি, এটা হচ্ছে যে প্রতিকৃতি আসলে একটা মানুষের বাহ্যিক যে মুখাবয়ব, এটার অনুকরণ বা এটার কপি আসলে প্রতিকৃতি আমি মনে করি না। কি মনে করেন আপনি? প্রতিকৃতি হচ্ছে একটা মানুষের চরিত্র এবং ব্যক্তিত্ব অঙ্কন। বাহ, চমৎকার। এটা আমার বিশ্বাস। এবং পোর্ট্রেট মিনস পার্সোনালিটি, পোর্ট্রেট মিনস ক্যারেক্টার। এই বিষয়টা খুব সহজে এটা ধরা সম্ভব হয় না, এটার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন সেলিনা আপার তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র, সেটা অ্যাবস্ট্রাক্ট জিনিস।
এটাকে বাহ্যিকভাবে তুলে ধরার কতটুকু ক্ষমতা আমার আছে আমি জানি না। আমি চেষ্টা করে যাচ্ছি শ্রদ্ধার সাথে। আমি জানি না কতটুকু পারবো, চেষ্টা করছি আর কি। আপনি চেষ্টাটা করেন। মির্জা গালিবকে নিয়ে একটা ইতিহাসের অসাধারণ ক্যারেক্টার, তিনি দিল্লিতে ছিলেন, মোগল দরবারে ছিলেন, তাকে নিয়ে একটা উপন্যাস লিখবার আকাঙ্ক্ষা আপনার কেন হলো? একজন কবি, তার বিচিত্র জীবন, এটা ছিল একটা প্রধান দিক। সময়টা ছিল আরেকটি দিক। কারণ এখানে সময় কি একটা ক্যারেক্টার? না, সময় তো একটা ক্যারেক্টার অবশ্যই। যেখানে দিল্লির শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ শেষ হচ্ছে সময়টা, যেখানে যেই সময়টার মধ্যে সিপাহ বিদ্রোহ সংগঠিত হয়েছে, জি, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই সব কিছু মিলিয়ে আমার পটভূমিটা তৈরি করেছি। এবং গালিবের জীবনের ভেতর থেকে এই পটভূমি, কারণ গালিব সেই রাজদরবারের কবি ছিলেন বাহাদুর শাহ, আর সিপাহী বিদ্রোহটা তিনি নিজে দেখেছেন। সব কিছু মিলিয়ে একটা সেইটা সময়, এবং গালিব নিজের জীবনটা কত বৈচিত্র্যময় ছিল, কত সংঘাত এবং বেদনার মধ্যে দিয়ে তিনি সময়টা কাটিয়েছিলেন, সব কিছু মিলিয়ে এই উপন্যাসটা করার জন্য আমার মনে হয়েছিল একজন কবি, একজন বড় কবি, উর্দু ভাষার কবি। মুশায়রা কিন্তু একটি শব্দ যেটা বিশেষ করে তখনকার সময় ব্যবহৃত হতো, এবং তখন তো কবিতা পাঠ করা হতো একদল মানুষের সামনে বসে, তখন তো ছাপার কাজটি এত হয়নি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছিল যমুনা নদীর ধারে যেই গালিব কবির যার জন্ম, সেই নদী আমার সামনে মুশায়রা হয়ে আসুক। রবীন্দ্রনাথকে নিয়ে একটু উপন্যাস লিখেছেন আপনি, পূর্ণছবির মগ্নতা। পূর্ণছবির মগ্নতা। এই রবীন্দ্রনাথকে আপনি তো দেখতে পাননি, কিন্তু কিভাবে ভেতরে ধারণ করলেন রবীন্দ্রনাথকে? আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি ছিন্নপত্র পড়ে। রবীন্দ্রনাথের যে চিঠিগুলো, শিলাইদহ, শাহজাদপুর, প্রতিশর থেকে যে অসাধারণ বর্ণনা, মানুষকে দেখা। তিনি একটা চিঠিতে বলছেন যে মানুষের জীবনে দুর্যোগ 3 রকম। তিনি তখন যাচ্ছিলেন নাগর নদী হয়ে, প্রবল বন্যায় চারদিক ভেসে গেছে। তিনি দেখছেন যে নদীর পাড়ে মেয়েরা কিভাবে স্নান করছে, হাঁড়ি পাতিল ধুচ্ছে, বাচ্চাদের গোসল করাচ্ছে। দেখছেন তাদের মাথার উপরে গাছের ডাল ঝুলে আছে, সেই ডালের উপর সাপ লকলক করছে। ফিরে গিয়ে তিনি চিঠিটা শেষ করলেন এভাবে যে মানুষের জীবনে দুর্যোগ 3টি। একটি হলো প্রাকৃতিক দুর্যোগ, একটি হলো, তিনি বলেছেন রাজা, কিন্তু এখন আমরা ধরেই নিতে পারি রাষ্ট্র ব্যবস্থার কথা বোঝাতে চেয়েছেন সেই 150-200 বছর আগের। আর আরেকটি হলো শাস্ত্র। শাস্ত্র মানে ধর্মীয় বিধানগুলো যেগুলো মানুষের বিপক্ষে যায়, সেটাকেও তিনি দুর্যোগ বলে গণ্য করেছেন। আপনার একটা প্রবন্ধ আছে সংস্কৃতি ও নৈতিকতা, এখানে দুটো শব্দ আছে, মানুষই সংস্কৃতি। অবশ্যই মানুষই সংস্কৃতি। একটু ব্যাখ্যা করবেন? মানুষই তো সংস্কৃতি, মানুষের জীবনযাপনটা সংস্কৃতি। আমি কি কাপড় পরছি, আমি শাড়ি পরছি, আবার অন্য দেশের একজন গাউন পরছেন, একজন সালোয়ার কামিজ পরছেন, তার সংস্কৃতি নির্ধারণ করছে তার পোশাকটা কি। আমি ভাত খাবো না রুটি খাবো, আমার সংস্কৃতি নির্ধারণ করছে আমার খাদ্যদ্রব্য গ্রহণের যাত্রাটি কি। আমার সঙ্গীত, আমার চিত্রকলা, আমার যা কিছু নান্দনিক উপাদান, সেটাও সংস্কৃতির বড় জায়গা। সেখানে মানুষই সত্য, মানুষের জীবনই সত্য। আজকে আমাদের যে শিল্পী বিকাশ, ওনাকে আমি অনেক আগে দেখেছি, তরুণ বয়সের একজন শিল্পী ছিলেন তখন, আমি যখন বাংলা একাডেমিতে চাকরি করি। আজকে তিনি বসে একটা স্কেচ করছেন। এই যে মানুষের সংস্কৃতি, আমরা কিন্তু দুজনেই মানুষের কথা বলছি। তিনি যে স্কেচটি করেছেন, করবেন, আরও সব অনুষ্ঠানে করবেন, তারা সবাই মানুষ, তারা মানুষের জায়গাটি ধরে কথা বলতে আসবেন এই অনুষ্ঠানে, এবং তিনি সেই সব মানুষের চিত্রটা আঁকবেন। তো মানুষই তো সংস্কৃতি। শুধু দর্শক, আপনারা দেখছেন দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আর আমার যে পোশাক এটা সরবরাহ করেছে দর্জিবাড়ি। যাবার আগে আমরা দেখতে চাই শিল্পী বিকাশ আমাদের সেলিন আপার জন্য কেমন ছবি এঁকেছেন, এবং তার আগে ফিরতে চাই বিকাশ ভাইয়ের কাছে। বিকাশ ভাই, ছবি আঁকা কি শেষ? হ্যাঁ, শেষ লাইনটি দিচ্ছি, আমি এখন স্বাক্ষরটি করব। আচ্ছা, একটু স্বাক্ষরটা করেন, আমরা একটু দেখতে চাই যে কতটা সার্থক হয়ে উঠেছে আপনার ছবিটি। বিকাশ ভাই, আপনার একটা বক্তব্য আছে এই ছবি সম্পর্কে, একটু বলবেন দয়া করে? ছবি সম্পর্কে বক্তব্য মানে হচ্ছে, আমাদের এই প্রতিকৃতিটির মধ্যে আমি শুধুমাত্র সেলিনা আপার বাহ্যিক যে রূপ তা তুলে আনার চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি তার মানে সেলিনা আপাকে আমি যেভাবে দেখি, আমি যেভাবে তাকে ধারণ করি,
শ্রদ্ধা করি সেই জায়গাটাকে তুলে আনার চেষ্টা করেছি এবং তার বাহ্যিক সৌন্দর্যের জায়গাটা আমি তাকে উপস্থাপন করতে যেয়ে তার যেসব অনুষঙ্গ আছে সঙ্গে, যেমন উনি একটা চশমা পরেছেন, এটাতে আমার মনে হয়েছে যে এই চশমাটার ফ্রেমের যে শেপ সেটাকে আমি একটু পরিবর্তন করে দেখি কেমন লাগে। এটা হয়তো অনধিকার চর্চা হয়েছে, তারপরও এটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। শিল্পের স্বাধীনতা, শিল্পের সেই সংস্কৃতি। ক্ষেত্রে যদি সেলিনা আপা সুন্দরভাবে নেন, নিশ্চয়ই এটা আমার কাছে ভালো লাগবে। বিকাশ ভাই, আপনি ছবিটা দেখান সেলিনা আপাকে। এটা হয়তো বাহ। আপনার কোনো এক সময়ের হবে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, এবং চশমার ফ্রেমটা চিকন করাতে আরো ভালো লাগছে। বাহ, চমৎকার চমৎকার। এইটাই শিল্পীর স্বাধীনতা, এবং আমরা মনে করি সব শিল্পের জায়গাটি এভাবে যিনি করবেন তার অনুভবের জায়গা থেকে আসুক। সেলিনা আপা, আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে অনেক কষ্ট স্বীকার করলেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। আর শাহজাহান ভাই, বিকাশ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি খুব কষ্ট করলেন এবং ছবি আঁকলেন, এবং আমি আশা করি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শকেরা নতুন একটি ধারণার সঙ্গে পরিচিত হলেন। সুধীবৃন্দ, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন।